ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন 8 ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ পেইন্ট হিউসেন। চীনের শীর্ষ কূটনীতিক এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রেসিডেন্ট বাইডেনের প্রতি দুটি দেশের আলোচনা পুনরায় শুরু করার আবেদন জানিয়েছেন। তিনি জানান, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে যে সম্পর্ক নষ্ট হয়েছিল তার পুনর্বিন্যাস করা প্রয়োজন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের চীনকে দমন এবং আবদ্ধ করে রাখার পদক্ষেপ চীনের সীমাহীন ক্ষতিসাধন করেছে। তিনি নতুন প্রশাসনের প্রতি চীনা সামগ্রীর উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেবার আবেদন জানান। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী উই চীনের মৌলিক স্বার্থের প্রতি শ্রদ্ধা জানাতে, বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে এবং তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে চক্রান্ত না করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলাখুলি আলোচনা চালাতে এবং সমস্যার সমাধান দিতে পারে এমন আলোচনায় মনোযোগ নিবদ্ধ করতে চাই। সরকারের হুঁশিয়ারি থাকা সত্ত্বেও মিয়ানমারের প্রতিবাদকারীরা সোমবার সামরিক সরকারের বিরোধিতা করে বৃহৎ সংখ্যায় বিক্ষোভে সমবেত হন। জেনারেল জেড এবং নাগরিক অমান্যকারী আন্দোলন যৌথভাবে সোমবার বসন্ত বিপ্লবে সামিল হতে জনগণের প্রতি আবেদন জানায়। রাষ্ট্রীয় পরিচালিত এমআরটিভি রবিবার হুঁশিয়ারি উচ্চারণ করে যে প্রতিবাদকারীরা এখন জনগণকে, বিশেষ করে যুবক বয়সীদের আন্দোলনে টানছে, যে সংঘর্ষের পথে বহু মৃত্যু হতে পারে। মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউস রবিবার টুইটারের বার্তায় জানান, সামরিক জান্তার এই হুঁশিয়ারি বার্তায় তিনি উদ্বিগ্ন এবং নিজে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তা বাহিনীর সমস্ত পদক্ষেপ এখন লিপিবদ্ধ করা হচ্ছে। এটা 1988 সাল নয়, আপনাদের বিচার করা হবে। প্রেসিডেন্ট বাইডেনের অ্যাটর্নি জেনারেল পদের মনোনীত প্রার্থী মেরিক গার্ল্যান্ড বলেছেন, বিচার দপ্তরকে অবশ্যই স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং সকল আমেরিকান জনগণের অধিকার সুরক্ষা এবং বিচার দপ্তরের রাজনৈতিক স্বাধীনতা রক্ষার নীতির প্রতি আনুগত্য পুনর্নিশ্চিত করতে হবে। বিজয় মেরিক গার্ল্যান্ড সোমবার সেনেট জুডিশিয়ারি কমিটিতে সেনেটরদের ব্যাখ্যা দিতে চাইবেন যে অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্টের স্বার্থ নয়, সকল আমেরিকান জনগণের আইনজীবী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি প্রমাণ করতে চাইবেন বৈষম্য দূরীকরণ এবং সরকারের বিরুদ্ধে উগ্রবাদী হামলা প্রতিহত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। সত্যায়িত হলে বিজয় গার্ল্যান্ড সেই বিচার দপ্তরের কার্যভার গ্রহণ করবেন, যা ছিল প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে রাজনৈতিক নাটকীয়তা এবং বিতর্কিত সিদ্ধান্তে জর্জরিত এক দপ্তর। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা জেক সুলিভান রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্র অন্তত 5 জন আমেরিকান জিম্মির মুক্তির ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে। সিবিএস নিউজ মাধ্যমে ফেস দ্য নেশন অনুষ্ঠানে জেক সুলিভান বলেন, নিরাপদে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়। এটা সম্পূর্ণ এক নিষ্ঠুরতা যে এখনো তারা সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন। তিনি বলেন, আমেরিকান জনগণকে যে অন্যায় এবং বেআইনিভাবে জিম্মি করে রাখা হয়েছে, সেমত অবস্থায় আমরা দীর্ঘমেয়াদী কোনো প্রস্তাব স্বীকার করব না। ছোট বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশে করোনা সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকা সত্ত্বেও ছাত্ররা যার যার আবাসিক হলগুলিতে জোরপূর্বক প্রবেশ করতে শুরু করেছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট। বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার 24শে মের আগে বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে নয়, কিন্তু শিক্ষার্থীরা তা মানতে নারাজ। তারা বলছেন এখনই খুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা 72 ঘন্টার মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে বলেছেন, দেশের সবকিছুই যখন স্বাভাবিকভাবে চলছে তখন হল বন্ধ রাখা অযৌক্তিক। তারা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে শিক্ষার্থীরা হলে ঢুকে পড়েছেন। প্রশাসন সকাল 10টার মধ্যে হল থেকে নির্দেশ দিয়েছিল।
এই নির্দেশ অগ্রাহ্য করে মেয়েদের একটি হলেও প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 28 ফেব্রুয়ারির মধ্যে হল খোলার দাবি জানিয়েছেন। তা না হলে তারা 1 মার্চ থেকে তালা ভেঙে হলে প্রবেশ করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে একই পরিস্থিতি, সেখানেও শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছেন। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। এর কিছুক্ষণ পর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, 17 মে হল খুলবে, 24 মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। প্রায় 1 বছর যাবৎ করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন, টিকা নিয়েই হলে প্রবেশ করতে হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা হবে না, ক্লাস চলবে অনলাইনে, বিসিএস পরীক্ষাও পেছানো হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের জের ধরে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। শিক্ষার্থীরা বলছেন তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। দুপুরে এক সমাবেশ থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। আমাদের প্রশাসন আমাদের জন্য যে প্রজ্ঞাপনটা জারি করেছে গত 20 তারিখ মাঝরাতে, আমরা এই প্রজ্ঞাপনটা কিছুতেই মানি না। আমরা এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করছি এবং প্রশাসনকে সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে এই প্রজ্ঞাপনটা প্রত্যাহার করতে হবে। উল্লেখ্য যে বর্তমানে দেশে 46টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 107টি। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 366 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার শহরতলি নয়াপাড়া দক্ষিণেশ্বরে একটি মেট্রো রেল উদ্বোধন করে বলেন, এবার পশ্চিম বাংলায় পরিবর্তন আসবে। বিস্তারিত শোনাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়। আজ কলকাতার শহরতলি নোয়াপাড়া দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো রেলের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির ডানলপের জনসভায় বললেন, পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ। এবার বাংলায় পরিবর্তন হবেই। মন স্থির করে নিয়েছে বাংলা। মানুষের উৎসাহে অভিভূত। বাংলা বিকাশ চায়, বিকাশে গতি আনতে নতুন চ্যালেঞ্জ নিয়েছে। রেল ও মেট্রো প্রকল্পে মানুষের সুবিধা হবে। জনসভার শুরুতেই বাংলায় বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি নদী বাংলার জল ও জীবনধারা, এই দেবত্ব ভূমিকে এসে আমি বাবা তারকনাথকে শত শত প্রণাম জানাই। এদিন ডানলপের জনসভায় ধনেখালির তাঁতশিল্পীদের বোনা শাড়ি দিয়ে তৈরি মালায় বরণ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিনের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভোট ব্যাংকে রাজনীতির স্বার্থে বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে, মানুষেদের ক্ষমা করবেন না। বাংলায় বিজেপি সরকার গঠনের পর প্রত্যেক বাঙালি নিজের সংস্কৃতিকে গর্বের সঙ্গে রক্ষা করতে পারবেন, কেউ ভয় দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রে করোনা মহামারী চলাকালীন সময় সকল স্কুল খুলে দিতে কর্তৃপক্ষ আপ্রাণ প্রয়াস চালাচ্ছেন। তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়, বেশিরভাগ স্কুলে তারা নিয়মিত ক্লাসরুমের কাজকর্ম এপ্রিল মাসে শুরু করতে পারবেন। হোয়াইট হাউসের মুখপাত্রী জেন সাকি এবিসির দিস উইক অনুষ্ঠানে বলেন, আমাদের লক্ষ্য, আমাদের কর্মসূচি সেটাই। তবে তিনি বলেন, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব যদি কংগ্রেস প্রেসিডেন্ট বাইডেনের করোনা ভাইরাস সহায়তা বিল অনুমোদন করে, যাতে স্কুলের জন্য $130 বিলিয়ন সহায়তা অর্থ বরাদ্দ করা হবে। রবিবার লিবিয়ার সরকারি সূত্র থেকে জানানো হয় যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুপ্ত হত্যার প্রয়াস ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগাকে লক্ষ্য করে বন্দুকধারীরা তার মোটর কনভয়ের উপর হামলা চালায়। বাশাগা রয়টার মাধ্যমকে জানান, এই দুর্ঘটনা হঠাৎ করে ঘটেনি, এটা ছিল পূর্ব পরিকল্পিত। স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক মাসগুলিতে সশস্ত্র গ্রুপগুলিকে জাতীয় নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রয়াস বৃদ্ধি করেন। অস্ট্রেলিয়ার নতুন টিকা কর্মসূচি শুরু করার প্রাক্কালে জনমত জরিপে দেখা যায় যে 5 জনে একজন অস্ট্রেলিয়ান জানান যে হয়তোবা এবং অবশ্যই তারা করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহী নন। অস্ট্রেলিয়া সরকার তাদের বহু সাংস্কৃতিক জনগণকে টিকা নেবার পরামর্শ দিচ্ছেন। তবে সরকারের প্রচার অভিযান এসব জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিন নিয়ে সন্দেহ এবং তাদের অজ্ঞতার কারণে যথেষ্ট বাধার মুখে পড়েছে। এবং ইসরায়েল সরকার তাদের সমুদ্র সৈকত জুড়ে তেল নিঃসরণের কারণে ভূমধ্য সাগরীয় সৈকত ক্ষতিগ্রস্ত হলে তা জনসাধারণের জন্য বন্ধ করে দিয়েছে। সংরক্ষণবিদরা যাকে ইসরায়েলের অন্যতম নিকৃষ্ট দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন। ফেসবুক, ওয়েব পেজ, টুইটার,
সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। তৈরি পোশাক শিল্প মালিকদের বিরুদ্ধে আমদানি ও রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 64,000 কোটি টাকা পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। সংস্থাটির সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার সোমবার ঢাকায় সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে বলেন, কিছু সংখ্যক সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তারা এই অর্থ পাচার করেছেন বলে দুদক অভিযোগ পেয়েছে। তিনি বলেন, দুদকের একটি টিম এ সকল অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের প্রতিবেদন হাতে পেলে তা পর্যালোচনা করে কমিশন আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রধান ডক্টর মাসরুর রিয়াজের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধ করতে হলে আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এই মানি লন্ডারিং যেটা ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যারেঞ্জমেন্টের বিভিন্ন ফাঁকরের অ্যাডভান্টেজ নিয়ে হয়ে থাকে, সেটা যদি আমাদেরকে বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে মূলত এই ফাইন্যান্সিয়াল সেক্টর গভর্নেন্সে হাত দিতে হবে এবং সেখানে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যারেঞ্জমেন্ট যেভাবে হয় সেখানে এলসি এবং অন্যান্য পন্থা আছে, সেগুলো যাতে ইন্টারন্যাশনাল যে ব্যাংকিং রুলস, সেটা ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট BIS বা বাজেলের বিভিন্ন যে নিয়ম কানুন, এছাড়াও ফাইন্যান্সিয়াল রেগুলেশন, আন্তর্জাতিক যে রেগুলেশন আছে, সেগুলো মেনে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় এই ইন্টারন্যাশনাল ট্রেড অ্যারেঞ্জমেন্ট এবং ট্রেড প্রসেস গুলো এক্সিকিউট হচ্ছে, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। সেটার মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে, সেখানে অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা থাকতে হবে। এটা যদি হয় তাহলেই আমরা হয়তো এই ইন্টারন্যাশনাল ট্রেড অ্যারেঞ্জমেন্টের আড়ালে মিসইউজ করে যে মানি লন্ডারিং যেটা হয় সেটাকে বন্ধ করতে পারবো। এটা আসলে কোন একটা পার্টিকুলার সেক্টরের পেছনে গিয়ে তাদেরকে চাপে বা তদন্তে ফেলে আমার মনে হয় খুব বেশি লাভ হবে না। যদি আমরা গোড়াতেই আমাদের সুযোগ রয়ে যায়, যেটা আসলে এই যে ফাইন্যান্সিয়াল সেক্টর গভর্নেন্সে যদি দুর্বলতা থাকে, তাহলে এই সুযোগগুলো অনেক বেশি সৃষ্টি হয় এবং আমাদের দেশে ব্যাংকিং সেক্টর গভর্নেন্সে বেশ কিছু দুর্বলতা গত কয়েক বছরে পরিলক্ষিত হচ্ছে। তারই হয়তো একটা সুযোগ বেশি করে নিচ্ছে, যেটা আগেও ছিল, এখন হয়তো বেশি করে নিচ্ছে এই যে এই ট্রেড অ্যারেঞ্জমেন্টের আন্ডারে টাকা পাচার করা। তো আমার মনে হয় আমাদের ব্যাংকিং গভর্নেন্স খুব শক্তিশালী করতে হবে এবং তার সাথে সেন্ট্রাল ব্যাংকের যে তদারকি এবং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম এনফোর্স করা, সেই জায়গাতেও আমার মনে হয় আমাদেরকে খুব নজর দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, দেশ থেকে বিভিন্ন মহল বিভিন্ন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ প্রতি বছর বিদেশে পাচার করছে, যা বন্ধ করতে হলে দুদকের অনুসন্ধানের ব্যাপ্তি ব্যাপকভাবে প্রসারিত করতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। জহুরুল আলমের আরেকটি রিপোর্ট শোনা যাক। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলের নাম ক্ষমতাসীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কমিটির সদস্য তালিকায় থাকায় বিস্ময় প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সোমবার ঢাকায় বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, রাষ্ট্রের একটি সাংবিধানিক পদের আধিকারিককে দলীয় পদে নিযুক্ত করা দেশের ইতিহাসে একটি নতুন ঘটনা। একে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়কে নগ্ন দলীয়করণের অপচেষ্টা ও একটি অত্যন্ত মন্দ দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো সাংবিধানিক পদে দলীয় সমর্থক কাউকে নিয়োগ দেওয়ার দৃষ্টান্ত থাকলেও কোন সাংবিধানিক পদাধিকারীকে দলীয় পদে নিযুক্ত করার ঘটনা 1975-এর বাকশালের কমিটি গঠনের পর আর ঘটে নাই। জনগণের অর্থে যাদের বেতন ভাতা পরিশোধিত হয়, তাদের কারো বিশেষ কোনো রাজনৈতিক দলের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হওয়া বা করা শুধু অন্যায় নয়, অনৈতিক বলে তিনি মন্তব্য করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি। পশ্চিমবঙ্গে কয়লার দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই গতকাল তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জিকে নোটিশ পাঠিয়েছিল। আজ রুজিরা ব্যানার্জি সেই নোটিশের উত্তরে জানিয়েছেন, আমি জানি না কেন আমাকে ডাকা হচ্ছে, তবে আগামীকাল মঙ্গলবার 23শে ফেব্রুয়ারি বেলা 11টা থেকে 3টের মধ্যে সিবিআই অফিসাররা আমার বাড়িতে আসতে পারেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বলেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। একই অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বিজেপির একটা বড় অভিযোগ, তৃণমূল দলের নেতারা নানান ব্যবসা ও শিল্প থেকে তোলা আদায় করেন এবং দুর্নীতিতে জড়িত লোকদের কাছ থেকে ঘুষ নেন। অভিষেক ব্যানার্জিকে বিজেপি কয়লাচোর বলেও অপবাদ দিয়েছে। সিবিআই সূত্রের খবর, তৃণমূল যুব শাখার সম্পাদক বিনয় মিশ্র, যাকে এখন কেন্দ্রীয় পুলিশ খুঁজছে, তার মাধ্যমেই কয়লা মাফিয়াদের কাছ থেকে প্রচুর টাকা পেয়েছেন অভিষেক, যিনি নিজে যুব শাখার সভাপতি। এ ব্যাপারে অভিষেকের স্ত্রী ও শালিকাও জড়িত আছেন বলে অভিযোগ তুলেছে সিবিআই, কারণ বিনয় মিশ্রের পাঠানো টাকা এই দুজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেই জন্যই তাদের জেরা করতে চায় বলে জানিয়েছে সিবিআই। এরই মধ্যে আজ সোমবার সিবিআই এর একটি দল অভিষেকের শালিকা মেনকা গম্ভীরকে জেরা করার জন্য তার বাড়িতে যান। ঘণ্টা তিনেক তাকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই অফিসাররা চলে যান। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন। আজকে আমরা আলোকপাত করব বাংলাদেশে অপরাধ প্রবণতা সম্পর্কে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা নানান রকমের খবর পড়ছি, খবরের কাগজে কিংবা টেলিভিশনে দেখছি বিভিন্ন রকমের নির্যাতন এবং অপরাধের বিষয়ে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট নারী ও মানবাধিকার কর্মী, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির। খুশি কবির, আপনাকে স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদের বোধহয় সকাল, আমাদের রাত। যে কথাটা গোড়াতে বলছিলাম যে অপরাধ প্রবণতা অনেকখানি বেড়ে গেছে সামগ্রিক অর্থে, তো এই বিষয়ে আপনার নিজস্ব পর্যবেক্ষণ কি? আসলে যেটা হচ্ছে, অনেকগুলো কারণ, আসলে অনেকগুলো কারণ আছে। একটা তো আমাদের যে মহামারী, অতিমারী যেটাই ডাকি না কেন, সেটার প্রভাবে অনেকের আয়, কাজের উৎস কমে গেছে, আয়ও কমে গেছে। এখন যদিও এখন অনেকেই কাজ পাচ্ছে, কিন্তু আগের তুলনায় যেরকম ছিল সেটা থেকে আয় কমে গেছে। বিশেষ করে তারা যারা নিজেরাই হয়তো রিক্সা চালক ছিল, অথবা ভ্যান চালক ছিল, বা ফেরিওয়ালা ছিল, অথবা এই ধরনের যারা কাজ করতো, কারো বাড়িতে কাজ করতো। কৃষি জায়গায় আমরা দেখেছি যে কৃষির মৌসুমে ঠিকই তারা কাজ পাচ্ছে, কিন্তু অন্যরা যারা কৃষির সাথে জড়িত না, আর কৃষি মৌসুম যখন থাকে না তখন কমে গেছিল। তো এই কাজ না থাকাতে, অভাবের বিষয়, অনেক কিছু মিলিয়ে এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক ভাবে কোনো বিরোধী দল নেই বলতে গেলে মাঠে, যে যারা জবাবদিহিতা চাইবে, যারা কিছু একটা প্রশ্ন তুলবে, যারা চাইবে যে কি হচ্ছে কি না হচ্ছে। ফলে যারা দলীয় ভাবে সুবিধা পাচ্ছে কোনো না কোনো ভাবে, বিশেষ করে আমি বলবো না এটা নেতা গোছের সব যে করছে অপরাধ সেটা না, এটা আমি গ্রামে গঞ্জের কথাও বেশি বলছি, মহল্লাও পাড়ায় দেখছি যে তারাও কিন্তু মনে করছে যে তারা পার পেয়ে যাবে। নারীর ক্ষমতায়ন সম্পর্কে কিংবা নারী পুরুষের বৈষম্য সম্পর্কে অনেক খবরই আমরা শুনি। বিশেষ করে নারীর যে ক্ষমতায়ন হচ্ছে সে কথা সরকারের তরফ থেকে বলা হয় এবং বিভিন্ন তথ্য উপাত্তের মধ্যেও আমরা জানি। তো এই যে নারীর ক্ষমতায়ন, সেই কারণে নারী পুরুষের কিন্তু বৈষম্য দূর হয়ে যাওয়ার কথা। তাহলে আসলে ফাঁকটা কোথায়? মানসিকতার মধ্যে কোনো পরিবর্তন না আসলে আমি অন্য জায়গায় আমি সমানভাবে যাচ্ছি বা সুযোগ পাচ্ছি সেটাতে হবে না। যদি সমাজ, পুরুষ মনে করে সমাজপতি হলো পুরুষ, পুরুষ যদি মনে করে নারী হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, যদি সে মনে করে যে নারী হলো ভোগের বস্তু, তাহলে এইটার মূল্য থাকে না। আমি গর্ববোধ করি যে অনেকগুলো সূচকে আমরা কিন্তু খুবই ভালো করছি। আমাদের জীবন আয়ু, গড় আয়ু অনেক বেড়ে গেছে,
এবং নারী পুরুষের মধ্যে বৈষম্য নাই, বরঞ্চ নারী কয়েক মাস বেশি বাঁচে। আমরা যদি দেখি যে স্কুলে এখনো বিশ্ববিদ্যালয়ে নারীর সংখ্যা সমান না হলেও কিন্তু প্রাথমিক আর মাধ্যমিকে নারীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। টিকা, শিক্ষা, অনেক কিছু, অনেক দিক দিয়ে নারী এগিয়েছে। কর্মজীবী নারীর সংখ্যা অনেক বেড়েছে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে নারীদেরকে কিন্তু তাদের জন্য অবাধ সুযোগ আছে চাকরি করার। কিন্তু সমস্যা হলো যে বিভিন্ন জায়গায়, যেরকম আমরা যদি বলি গার্মেন্ট ফ্যাক্টরি, যেগুলো সবচেয়ে বেশি নারীকে যেখানে নিয়োগ দেওয়া হয়, যে সকল কাজগুলো একটু কম মজুরি, সেগুলো নারীর জন্য রাখা হয়। একটু বেশি মজুরি হলে ওটা পুরুষকে দেওয়া হয়। তো এই মানসিকতাটা রয়ে গেছে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় অনেক ভালো করেছি, সেটা ঠিক, আর আমরা এটাতে গর্ববোধ করি, সেটাও ঠিক, যে নারী পুরুষের মধ্যে বৈষম্য অনেক কমে গেছে, সেটাও ঠিক। কিন্তু মূল জায়গায় তার নিরাপত্তাহীনতা অনেক বেশি। আমি আগে উদাহরণ দিলাম অর্থনৈতিক ভাবে, কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার নিরাপত্তাহীনতা। সেটা নিজের বাড়িতেও সে নিরাপদ ভাবে থাকতে পারে না, তার কোথাও তার নিরাপত্তা নাই। খুশি কবির, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা দর্শকদের, যারা এতক্ষণ ধরে এই বিষয়ে নারীদের নিয়ে যিনি কাজ করছেন, মানুষকে নিয়ে যিনি কাজ করছেন, সেই খুশি কবিরের বিশ্লেষণ শুনলাম। আপনারা যেখানেই থাকুন, যত দূরেই থাকুন, ভালো থাকুন এবং এই কোভিড-19 মৌসুমে অতি অবশ্যই সুস্থ থাকুন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন। আসুন শোনা যাক। আমাদের আজকের অতিথি টেক্সাস থেকে, টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেন। আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের রাজনীতি সহ আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসা নিয়ে। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন এক গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন যে আমরা আছি, আমরা ফিরে এসেছি আন্তর্জাতিক অঙ্গনে। আবার আমরা জানি যে 40 দশকের শেষের দিকে মার্শাল প্ল্যানের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অবস্থানে, আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের অবস্থানে চলে এসেছিল, মুক্ত বিশ্বের নেতৃত্বের অবস্থানে মার্শাল প্ল্যানের মধ্যে দিয়েই মূলত। এবং উত্তর আটলান্টিক মৈত্রী জোট, প্যারিস শান্তি চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ ইত্যাদি বিভিন্ন অঙ্গনে যুক্তরাষ্ট্র নেতৃত্বের অবস্থানে ছিল। কিন্তু বিগত বছর চারেক, গত প্রশাসন আমলে যুক্তরাষ্ট্র ক্রমে ক্রমে সবগুলো থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিল। এখন আবার যুক্তরাষ্ট্র ফিরে এসেছে, প্যারিস শান্তি চুক্তিতে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে এবং তাতে বাংলাদেশের বিশেষজ্ঞ মহল সাধুবাদ জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তে যুক্তরাষ্ট্র $400 কোটি দেবার কথা বলেছে এবং বলা হচ্ছে যে প্রায় 95টি স্বল্পবিত্ত এবং মধ্যবিত্তের দেশে করোনা ভাইরাস টিকাদানের কাজে এই অর্থ কাজে লাগবে। এছাড়া আরো অন্যান্য অঙ্গনেও যুক্তরাষ্ট্র ক্রমে ক্রমে ফিরে যাচ্ছে। তো ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি বলবেন? দেখেন, আমি বলবো, আপনি যদি যেটা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বে একদম মার্কিন যুক্তরাষ্ট্র একদম একটা অবিসংবাদিত নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। গত 4 বছরে আমরা দেখেছি সেই আইডিওলজি থেকে সরে এসছে এবং এটার কিন্তু অনেক রকমের দিক আছে। হ্যাঁ, প্রথম যে দিকটা আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে এই গত 4 বছর ছাড়া যেই প্রেসিডেন্ট থাকুক, যেই দলীয় প্রার্থী প্রেসিডেন্ট হোক না কেন, রিপাবলিকান, ডেমোক্রেটিক, এবং যারা ধরেন অনেক সময় অনেক বেশি অ্যাগ্রেসিভ নীতি থাকে বা অনেক বেশি আপনার কম্প্যাশনেট নীতি থাকে, যাই থাকুক না কেন,
এই যে বিশ্বে একটা নেতৃস্থানীয় আমেরিকার যে অবস্থান সেটা ধরে রাখার ব্যাপারে কারো মনে দ্বিধা ছিল না। এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে সরে আসতে চেষ্টা করেছে এবং এখানে যে প্যারিস চুক্তির কথা, ইরানের সাথে ট্রিটির কথা, এগুলো থেকে সরে এসছে। কিন্তু এর সাথে সাথে আরেকটা দিকও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে, অনেক কিছু যেখানে আমেরিকার যে ভূমিকা আছে সেখান থেকে কিন্তু অনেক জায়গাতে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সরে আসেনি। যেমন আপনি যদি দেখেন বিশেষ করে তৃতীয় বিশ্ব, বিশেষ করে ল্যাটিন আমেরিকার বিভিন্ন ধরনের রাষ্ট্রে, সেখানে আমরা দেখি যে রাইট উইং গভর্নমেন্টকে আমেরিকা বরাবর সমর্থন করে আসছে। যেমন আমরা দেখেছি ভেনেজুয়েলা, হেইতি, এবং এই জিনিসটা কিন্তু ট্রাম্পের আগেও এটা হয়ে এসছে, ট্রাম্পও সমর্থন করেছে। এবং ইন্টারেস্টিংলি, যদিও বাইডেন এই 4 বছরকে বলতে চাচ্ছেন যে এটা থেকে আমরা একদম সরে আমরা আবার ফিরে এসেছি, এই 4 বছরের যা ছিল সেই আমাদের কি বলবো সেই পথ আমেরিকার পথ না, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কয়েকটা জায়গাতে, যেমন সৌদি গভর্নমেন্টকে সমর্থন করা, ইয়েমেনের যুদ্ধ, তারপর এই যে হেইতি, ভেনেজুয়েলা, এসব জায়গাতে কিন্তু এই আপনার ভীষণ রকমের রাইট উইং গভর্নমেন্টকে যে আমেরিকা সমর্থন করে আসে সেটা কিন্তু বরাবরের মতো এখনো করছে, এবং সেটাতে কিন্তু ট্রাম্প আমলে সেটার কোনো ব্যত্যয় ঘটেনি। জি, আমরা জানি যে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের ফিরে আসা নিয়ে বেশ কিছুটা স্বস্তি অনুভূত হলেও কোনো কোনো মহলে এখনো বেশ কিছুটা সংশয়, কিছুটা দ্বিধা বিরাজমান রয়েছে। এই জন্যে যে সামনে এখন থেকে 2 বছরের মাথায় মেয়াদ মধ্যবর্তী সংসদীয় নির্বাচন হতে যাচ্ছে, 4 বছরের মাথায় আবার প্রেসিডেন্ট নির্বাচন হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে মোটামুটি একটা টালমাটাল অবস্থা বিরাজমান অনেকেই দেখতে পাচ্ছেন, এবং তাতে করে কি মনে হয় যে ভবিষ্যতে আবার 4 বছর পরে বা তার আগেও যদি কিছু হয়, কি অবস্থা দাঁড়াতে পারে বলে এরকম আশঙ্কা করছেন? দেখেন, আমরা তো এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করছি। তো এখন এই 4 বছরের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পরে একটা প্রেমিস দাঁড়িয়ে গেছে যে যা কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল পলিসি বা এমন পলিসি যেটা মানুষের জন্য ক্ষতিকারক হয়েছে, সেটাই 4 বছর হয়েছে। এই কথাটা কিন্তু ঠিক না। ট্রাম্প আমলে এরকম অনেক পলিসি হয়েছে, কিন্তু এরকম আরো অনেক ধরনের পলিসি আছে যেটা ট্রাম্প আমলের আরো আগে থেকে যেটা চলে আসছে। আপনি যদি সিরিয়ার যুদ্ধের কথা ভাবেন, ইয়েমেনে সৌদি আরবিয়া যেটা করছে সেটা তো আমেরিকার একদম মানে জোরালো সমর্থনের জন্য করতে পারছে, সেগুলো কিন্তু এগুলো সবই ট্রাম্প আমলের আগে থেকে হয়ে আসছে। যেমন ওবামা আমলে শুরু হয়েছে, এখন যেটা আমরা বাইডেন আমলে দেখব একটু ল্যাঙ্গুয়েজের পরিবর্তন। যেমন বাইডেন যেটা বলেছে যে যেমন সৌদি আরবকে যখন সমর্থন করবে তখন তাদের কোনো অফেন্সিভ ওয়ারে তারা সমর্থন করবে না, কিন্তু এখন যে ওয়ার্ডটাকে তারা ডিফেন্সিভ হিসেবে ক্যাটেগরাইজ করবে সেটাতে সমর্থন করবে। জি, আপনি এই যে দ্বিমতের কথা বললেন, আপনার এই দ্বিমতের সঙ্গে আমি সহমত ব্যক্ত করছি, এবং এটাই গণতন্ত্রের মূল মন্ত্র, এবং এই গণতন্ত্রের মূল মন্ত্রের মধ্যে দিয়েই আমরা আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানব। দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিলেন, এই অনুষ্ঠান দেখলেন, তাদেরকে তাদের সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার। সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.